হাসান মাহমুদ এবার সশব্দে হেসে ওঠেন। হাসতে হাসতেই বলেন, সসীমা চলে গেলে তো আমাদের ঘর খাঁকা করবে যে। আরেকটা মেয়ে আনুন তাহলে। শ্বশুরের সহজ আচরণে কাননও কিছুটা সহজ হয়। জড়তার বাঁধন কাটতে শুরু করে যেন। কাননের কথাই হাসান মাহমুদ কেসে ওঠেন, পায়ের গতি বাড়িয়ে ধমকে বলেন, শ্বশুর হই আপনার, এ কেমন মস্করা? হ্যাঁ, এই বুড়ো বয়সে মেয়ে আনবো? কয়েকদিন পর তো নাতি নাতনি চলে আসবে। কাননের পদচারণা থেমে যায়, বিস্ময়কর গলায় বলে, আমি তো পুত্রবধূ আনার কথা বলছিলাম। ফুয়াদের বিয়ে দিয়ে বৌমা রূপ মেয়ে আনুন। আপনি উল্টাপাল্টা ভাবলেন। হাসান মাহমুদ নিজ ভুল বুঝতে পারল, দমে যান না, আরও তেজি গলায় বলে, আমি উল্টো পাল্টা ভাবছি শের সাহেব? আরে ফুয়াদ কেবল 5-এ পড়ুয়া বাচ্চা, এর চেয়ে ভালো মুমতাজকে বলবো আবারও ফ্যামিলি প্ল্যানিং করতে। হি লুক স্ট্রং। কুঞ্জ এসেছে, তার বোনও আসবে। কানন নাকমুখ কুচকে পা চালায় হনহনিয়ে। যেমন মেয়ে তেমনি তার বাবা, এসব কোনো কথা? তার সচ্ছল মনটা শ্বশুরকে দোয়া করে দেয় যেন বছর না পেরোতেই তার একটা শালিকা আসে। বাড়ির গেট খুলে ভেতরে ঢোকার সময় হাসান মাহমুদ বলেন, শের সাহেব, মেয়েকে পাঠাবো, তবে কিছু শর্ত দিব। আপনার চাকরি না হওয়া অবধি শশীর পড়ালেখা সহ টুকটাক খরচ আমি চালাবো। আপনার আব্বু রাজি হলে বলবেন। হাব্বু রাজি হবে কিনা জানি না, তবে আমি রাজি না। তার সম্পূর্ণ দায়িত্বটা আমারই। আমার কাছে তাকে সমর্পণ করে আপনি ভরণ পোষণ চালাবেন। কাপুরুষ নই আমি। তার দায়িত্ব দিয়েই দেখুন আমি শের। তা পালন করতে ব্যর্থ হলে আপনার সব অপমান মুখ বুজে সহ্য করে নিব। কাননের ভরাট গমগমে গলা। হাসান মাহমুদ তীক্ষ্ণ দৃষ্টি ফেলেন তার উপরে। কাননের মুখশ্রী অপরিবর্তিত। শশী গালে হাত দিয়ে চুলার পাশে বসে আছে, দৃষ্টি মাটির খোলায় নিবদ্ধ। তাদের চিতই পিঠা দিয়েছে সে। পিঠা হয়ে এলেই শশী তুলে দুধের পাতিলে ভিজিয়ে রাখে, আবার চালের গোলা দেয় খোলায়। গালে হাত ঠেকিয়ে বসে থাকে, খিদে তার পেট চোচো করছে। ওদিকে তার মা জননী কিচেনের রাস্তা ভুলেই বসেছে। শশী বেজায় মন খারাপ করে। মা তো শিনাপুকে পেয়ে তাকে ভুলেই বসলো। সে দুপুর থেকে টানা কিচেনে পড়ে আছে। রান্নাবান্নার শেষে নানান পিঠার দায়ভারও তাকেই নিতে হয়। পাটিসাপটা, কুশলি, তেলে পিঠা, ঝালে পিঠা এক হাতে বানিয়েছে। মা শুধু হাতে হাতে সাহায্য করেছে। এখন চিতই পিঠাও তাকে ঠেলতে হচ্ছে। বাড়িতে মেহমান না থাকলে এতক্ষণ সে চিল্লাচিল্লি করে পুরো এলাকা মাথায় তুলত, কিন্তু মেহমানদের সামনে তো আর তা করা যাচ্ছে না। শশী ঝুড়ি থেকে একটা পিঠা তুলে গালে পাচার করে। একটু পরে একলা শশীর একটা সঙ্গী জোটে। কুঞ্জ এসে চুপচাপ তার পাশে ছোট্ট টুলে বসে লাল কালো মিশলের হুডিতে দারুণ লাগছে বাচ্চাটাকে। সে একটা পিঠা কুঞ্জর দিকে বাড়িয়ে বলে, পুচুটার মন খারাপ কেন? বেশ সময় ধরেই খেয়াল করছি। কুঞ্জর চোখ জোড়া ছলছল করে ওঠে নিমিত্তে। সোয়েটারের হাতে সে টলমলে পানি মুছে নিয়ে বলে, তখন দুষ্টুমি করছিলাম, আম্মু বকেছে, মেরেছে, আবার করলে বাড়ি পাঠিয়ে দিবে। শশী মায়া হয় বাচ্চাটার জন্য। ইস, কিভাবে কাঁদছে! বাচ্চাটি একটু একটু দুষ্টুমি করবেই, তাই বলে শাশুমা মারবে? সবেতে বাড়াবাড়ি ওনার। শশী এটারও বলে কুঞ্জকে হাসে। কুঞ্জও ভুলে যায় মায়ের আদেশ বাণী, আবারও আগের চঞ্চলা চটপটের স্বভাবে ফিরে আসে। শশীর সাথে পিঠা বানায়। এরই মাঝে কণিকা বেগম আসেন, হাতে বাটিতে পোলা মাংস। শশী তাকে দেখে বলেন, আম্মা, বাচ্চাটাকে মেরেছেন কেন? কাঁদছিল কিভাবে? কুঞ্জ জিভে কামড় দিয়ে শশীর আড়লে লুকিয়ে পড়ে। কণিকা বেগম বাটিটা ক্যাবিনেটের ওপর রেখে বলে, দুষ্টুমি করবে আর মার খাবে না? তুমিও এদিক সেদিক করলে পা ছাড় পাবে না শশী বউ। শশী তেসরা নজরে চাই। খোলাই গোলা ছেড়ে ঢাকনা দিয়ে বলে, তাই বুঝি? না পেলাম ছাড়। এখন কি করার? তবে শাশুড়ি পটানোর মন্ত্র আম্মাজান শিখিয়েছে, বুঝলেন? থেমে বিড়বি কিসব করে কণিকা বেগমের দিকে ফুঁক দেয়। হেসে বলে, দিয়েছিলাম ফু। আপনি কি পটেছেন? কণিকা বেগম ঠোঁট বাঁকিয়ে হাসি অল্প, কটাক্ষ সুরে বলে, মন্ত্র বলে ছেলেকে পটিয়ে বশীভূত করতে পারো, আমাকে পারবে না শশী বউ। তাই একটু প্রস্তুতি নিয়ে এসো। আমি শশী কি চিজ?
সেটা বুঝলে এ কথা বলতেন না আম্মা। আপনার ছেলেকে কি পটাবো? সে তো এমনিতেই পটে আছে। আব্বু আমার পক্ষে। আপনার জামানা খতম সুষমা। আমি একাই 100, বুঝলে শশীবু? শশী মুচকি হাসলো তার কথায়। কণিকা বেগম পোলয়ের বাটিটা শশীর দিকে বাড়িয়ে বলে, আসার পর থেকেই কিচেনেই পড়ে আছো, খেয়ে নাও, আমি বানাচ্ছি চিতই। বলতে দেরি শশীর উঠতে দেরি হয়নি। সে সিঙ্কে হাত ধুয়ে এসে বাটি নিয়ে গপ গপ মুখে পুরে হাস্যোজ্জ্বল মুখে বলে, থ্যাংক ইউ সুষমা। দেখলেন পটে গেলেন আপনি। কতটা ভালোবেসেই না বৌমার জন্য খাবার এনেছেন। নিশ্চয়ই শুকনো মুখ দেখে বুঝতে পেরেছেন। কণিকা বেগম শশীর দিকে খুন্তি তাক করে চোখ পাকিয়ে বলে, বড্ড বেশি কথা বলো তুমি শশীবু। খাওয়ার সময় কিসের কথা? আর তোমার আম্মু পাঠিয়েছে খাবার। কুঞ্জ এতক্ষণ হা করে দুজনে খুনসুটি দেখছিল। বেশ মজা পাচ্ছিল সে। বাবাকে সে সবটা বলবে, কিভাবে শশী বউ ও আম্মু ঝগড়া করছিল। সে মায়ের কোলে মাথা রেখে বলে, ঘুমাবো না। আম্মু, ভাই কখন আসবে? বলতে বলতে কিচেনে আগমন ঘটে কাননের। শশী গাল ভর্তি পোলাও নিয়ে তার দিকে তাকালো। মুখটা একটু পানসুটে লাগছে না। কানন প্রতিবারে নেই শশীর দিকে তাকায় না মুগ্ধ চোখে। সে মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আম্মু, একটু এদিকে আসো তো। কণিকা বেগমের ভুরু কুঁচকে যায়। ছেলের শুকনো মুখখানি দেখে চিন্তায় পড়ে। গ্যাসের চুলা বন্ধ করে এগিয়ে যায়। কানন একটু দৌড়তে দাঁড়িয়ে বলে, তুমি বলেছিলে এসেছি, এখন ফিরবো। আমি বাড়ি যাচ্ছি, তোমরা থাকো। কণিকা বেগম অবাক হয়ে বলেন, যাচ্ছি মানেটা কি? সমস্যা কি? কোথাও যাচ্ছ না? কাল সবাই একসাথে ফিরবো, তামাশা করবে না। আম্মু, তাই আশা করছি না। আমি বাড়ি যাব, আব্বু একা আছে। তার নরম গলা মায়ের শান্ত চাহনি দেখে থেমে গেল। কণিকা বেগম থমথমে গলায় বলে তিনি আবারও ফিরে এসে চুলা জ্বালিয়ে দেয়। কারণ সেখানে দাঁড়িয়ে থাকে অসহায় দৃষ্টিতে। শশীর সন্দেহভাজন দৃষ্টি মাছেলতে নিবদ্ধ। তাদের ফিসফাস অস্পষ্ট কানে গেলেও বুঝতে পারেনি কিছুই। সের মাকে কী বলল মিউমিউ করে? শাশুমা এরকম ভায়োলেন্ট মুডে চলে গেল কেন? শশী মুখের মাংস চিবিয়ে গলগদ্ধকরণ করে শাশুড়ির উদ্দেশ্যে বলল, কোনো সমস্যা আম্মা? আমাকে বলতে পারেন। কণিকা বেগম শশীর দিকে চান। তার স্বল্প চিকচিক করা গাঢ় কাজলে আঁকা নয়নের খবর শশী পেল কি? কণিকা বেগম আলগোছে লুকিয়ে হেসে বলে, যা খুশি করো, আমাকে বলছো কেন? যাও মন চাইলে। সমস্যা কি জিনিস? কানন বাড়ি ফিরবে, ওর আব্বু বাড়িতে একা। তুমি বরং ওকে যাওয়ার ব্যবস্থা করে দাও। শশী বিস্ময়ের সাথে কাননের দিকে চায়। কেবিনেটের উপর থেকে নেমে এক কদম এগিয়ে বলে, বাড়ি ফিরবেন মানে? কি হয়েছে শের? কানন দীর্ঘশ্বাস ফেলল। কপালটা ডোলে স্বাভাবিকভাবেই বলে, কিছু না, যাচ্ছি না। মাথা ব্যথা করছে আমার, মনে হয় ব্যথাই ছিঁড়ে যাবে। একটু রেস্ট নিতে চাই। কুয়াশার চাদরে মোড়ানো ধরনী নিশীতে ডুবে তার গভীরতায় গা জমজমিয়ে ওঠে। শশী হামি তুলে বারংবার ঘুমিয়ে চোখ বুজে আসে তার। তবে ঘুমোতে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। তারও মুখ্য কারণ আছে বটে। সে ঝিমানো মুরগির মতো সোফায় বসে ঝিমোতে থাকে। মরিয়ম বেগম কয়েক দফা চোখ রাঙিয়ে ধীমান সুরে বকাঝকা করে যান। রুমে যাওয়ার জন্য টানাটানি অবধি করেছে শশীকে তুলতে। শশী ওঠেনি, সেখানে গুটি পেতে বসে আছে। মরিয়ম বেগম ব্যর্থ পায়। বড় মেয়ে শিনকে সবটা খুলে বলে, সাথে মেয়ের সহায়তা চান। শিন শশীর উপর বেজে বিরক্ত হয়। ঢুঙ্গি কোথাকার। সে মাকে আশ্বস্ত করে ড্রয়িং রুমে যায়। শশী তাকে দেখো প্রতিক্রিয়ায় ব্যক্ত করে না, জীবাণু মুরগির মতো কুকড়ে বসে থাকে। শিন ভালোভাবেই শুধাই, কি নাটক শুরু করছিস এইসব? ছোট বাচ্চা তুই? যা গড়ে যা। শের ভাইয়া একা আছেন, উনি কি মনে করবে? আশ্চর্য। আর দাদুনের কানে গেলে টর্নেডো শুরু হবে। শশীর মাঝে উত্তর দেওয়ার ভাবান্তর দেখা যায় না। শিন তার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলে, কথা কানে যাচ্ছে না? এই শশী, যা না ঘরে যা। শশীর তর্কে জানার ইচ্ছে করে না। আখি যুগলের ঘুমের মাসি পিসি ছড়া কাটে। সে খানিকটা নিচু স্বরে প্রত্যুত্তর করল, আপু, আমি যাব না। অস্বস্তিতে আমার গা শিউরে উঠছে রে। শিন ছোট ছোট চোখে যায়। শশীর অস্বস্তির কারণ বুঝতে পেরে দুষ্টু হাসে। ও, তাহলে এই ব্যাপার?
সে শশীর পাশ ঘেঁষে বসে ফিসফিসি বলে, অস্বস্তির কি আছে? প্রথমবার তো না, এর আগেও রুম শেয়ার করেছিস, তাহলে ডং মারছিস কেন? শশী কাচুমুচু মুখে লজ্জায় লাল টুকটুকে হয়, মুখ বিকৃত করে ফিসফিসি বলল, আমার লজ্জা করছে আপু, প্লিজ তুই একটু মিহির ভাইকে ওই ঘরে পাঠিয়ে দে। আমি তুই দুই বোন গলা জড়িয়ে ঘুম দিব। শিন যেন স্যাত করে উঠল। শশীর পিঠে দুম করে একটা চর মেরে বলে, তোর সাথে ঘুমানোর প্রশ্নই আসে না, তাও আবার গলা জড়িয়ে। বংচং বাগ দিয়ে রুমে যা। আর তোর আবার লজ্জা? হাসি পেল। শশী দাঁত কটমট করে বোনের দিকে তাকালো। কেন লজ্জা কে? আমি হাটে বাজারে বিক্রি করে দিয়েছি নাকি? হুনোস। শশী, এবার বাড়াবাড়ি করছিস, যা না মুখ পুরি। শিনের ধিক্কারে শশী এবার অসহ্য চোখে চাই বোনের দিকে। শিন বুঝতে পারলো বোধহয়। সে এবার বড় বোনের ভূমিকায় বলল, ভয় পাচ্ছিস কেন? অপরিচিত কেউ নয়, তোর অর্ধাঙ্গ সে। আর শের ভাইয়া খুবই ভালো মানুষ, নম্র ভদ্র, এক কথায় ঠান্ডা গুছের লোক। আমার তো শের ভাইয়ার জন্য মায়া হয়। আহারে বেচারা। শশী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে শিন হেসে বোনের মাথায় গাঁটটা মেরে বলে, সত্যি উনি বেচারা। তুই বেচারাকে আর অপেক্ষায় রাখিস না তো। দুজনে মিলে সেকেন্ড নাইট এনজয় কর। বেস্ট অফ লাক মাই হারামখোর সিস্টার। বলে শিন উঠে চলে যায়। শশী লম্বা শ্বাস টানে, কিছুটা সাহস সঞ্চিত হয়। এভাবে আর কতক্ষণ থাকা যায়? আর সেকে তো সে চেনেই, উল্টাপাল্টা কিছু করলে এমন কেলানি দিবে, সে লেজ গুটিয়ে পালাবে। সে উঠে আস্তে ধীমে রুমে দরজার কাছটায় যায়। আদো খোলা দরজায় মাথা ঢুকিয়ে উকি দিল, দিয়েই যেন ভুল করে। মুখটা তার লাজে রাঙ্গা হয় ক্ষণিকে, তবুও চোখ সয় না। একটু পরে সে পিছু হটে দরজার কড়া নাড়ে, কারণ মাথায় তোয়ালে চালানো বন্ধ করে দরজার দিকে তাকালো। তোয়ালে রেখে শার্ট গায়ে জড়িয়ে বলে, শশী কাম। শশী ভদ্র মেয়ের মতো ভেতরে প্রবেশ করে, যেন তার চেয়ে সচ্ছল দুটো নেই। অথচ একটু আগেই তো সে ভয়ঙ্কর কাজটা দেখতে সচক্ষে মরিয়া ছিল। শশী ধূপধাপ এঁকে পিছনে বসে, সেটা জ্বালিয়ে আপদমস্তক দেখে বলে, এই হাড় কাঁপানো শীতের রাতে গোসল করলে, তাও গরম পানি ছাড়াই, আপনি তো বরফের মতো ঠান্ডা। তার কণ্ঠে আকাশ সম অবকতা। এ লোক পাগল নাকি? নাকি সত্যিবর্মী নেই ব্যাঙের মতো? এই অসময়ে গোসল কেন করতে হবে? হঠাৎ তার সন্দেহভাজন দূর মনটা অনেক কিছুই ভেবে নিল। যতই বাহাদুরি দেখাক, এ যাত্রায় একটু ভয় পায় সে। ঢোক গিলে আর চোখে প্রশ্নতীত চোখে চাই জবাবের আশায়। কারণ তোয়ালেটা পুনরায় তুলে চুলগুলো ভালোভাবে মুছে নেয়। এখন মাথাটা একটু ভালো লাগছে। সে আয়নায় নিজেকে এক পলক দেখে নি, সরল মনে প্রত্যুত্তর করে, মাথা ব্যথা অসহ্যনীয় পর্যায়ে চলে গিয়েছিল। ঠান্ডা পানি ঢালাই ফিলিং বেটার। আর অতটাও শীত নেই শশী। শশী পিটপিট করেছে। শীত নেই, শীতে তার দাঁত কটমট করছে। আর উনি ভজন গাইছেন। সে সোয়েটার তার উপরে শালে নিজেকে মুড়িয়ে প্যাকেট বানিয়ে রেখেছে, তবুও শীত মনে হয় ফাঁক ফোকর দিয়ে ঢুকে কাটা দিচ্ছে। আর বীর বাহাদুর শুধু একটা শার্ট গায়ে, তাও ঠান্ডা পানি দিয়ে গোসলের পর। সে কটাক্ষে সুরে বলে, তোমার শীত লাগে না? যতবার তোমার হাত ধরেছি মনে হয় বরফ হাতের মুঠোয় ভরেছি, এত ঠান্ডা। এই তুমি ইচ্ছেধারী সাপটাপ নও তো? দেখো, হলে বলে দাও, আমি কোনো সাপটাপের সাথে সংসার করতে পারবো না ভাই। কানন হাসে অল্প, তোয়ালে বেলকুনিতে মেলে দেয়। মাথা ব্যথা এখনও পুরোপুরি কমেনি। তার কথা বলতে ইচ্ছে করছে না একটু, কেমন অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে সব ছড়িয়ে ছিটিয়ে ফেলতে। সে কিছু সময় নিজেকে সামনে নেয়। ভেতরে ঢুকে দেখে শশী ভুরকুচকে তার দিকে চেয়ে। নিশ্চয়ই জবাবের আসে। সে ফোনে সময় দেখে নিয়ে বলে, শশী 1টা বাজতে চললো, ঘুমিয়ে পড়া যাক। অ্যাকচুয়ালি আই এম টায়ার্ড। বিছানা গুছিয়ে নাও। শশীর বুকটা আবার দূর দূর করে। আজে বাজে চিন্তা মাথায় আসতে গা শিউরে ওঠে। সে বিছানা থেকে উঠে দাঁড়ালো ঝটপট। নিজ অস্বস্তিকে গুল্লি মেরে শশী গম্ভীর সুরে বলে, আমি বিছানা গোছাবো কেন?
তুমি গুছিয়ে গাছিয়ে শুয়ে পড়ো ভদ্র ছেলের মতো। ভাববে না পতি অন্তঃপ্রাণ বউয়ের মতো 24 ঘন্টা আমি তোমার সেবায় নিয়োজিত থাকব। নিজ কাজ নিজে করো। কানন ছোট ছোট চোখে যায়। শশী ঈশার কোলে কানন নিজের বিছানা গুছিয়ে নিল এখানে আমি একা ঘুমাবো না শশী, তুমি আমার সঙ্গিনী। বলে মুচকি হাসল কানন। শশী অর্ডার থেকে লেপ ও কম্বল বের করে তারা চোখে চাইল, ব্যঙ্গ করে বলল, এজন্য নিশ্চয়ই মনে মনে লাড্ডু ফুটছে শের সাহেবের। কানন চমৎকার হাসল তার কথায়। শশীর হাত থেকে কম্বল লেপ নিয়ে ভরাট গলায় আওড়ায়, তুমি আমার চাঁদ, তোমাকে যত দেখি দেখার তৃষ্ণা তত গুণ বেড়ে যায়। তোমার সঙ্গ পেলে সময় থমকে দেওয়ার বৃথা চেষ্টা করে যাই। তুমি শশী এই শেরকে ক্ষণে ক্ষণে তরপাও, সময় আসুক সুদ সমেত ফিরিয়ে দিব। কথা শেষ করে কানন কম্বল মুড়িয়ে শুয়ে পড়ল। শশীর বুকটা এখনও ধরফর করছে। ঘোড়ার বেগে ছুটছে, সাথে টকবক টকবক শব্দ। শশী গায়ের শাল সোয়েটার খুলে ওয়াশরুম হয়ে আসে। লাইট নিভিয়ে ফেরি লাইট জ্বালিয়ে দেয়। অস্বাভাবিক অস্বস্তি ঘিরে ধরে তাকে। ওই ছেলেটার সাথে তাকে পুরো রাত কাটাতে হবে, কেমন বুদঘুটে কথা না। এর আগেও এক রাতের সঙ্গী ছিল ছেলেটা, সেদিনও অনুরূপ অস্বস্তিতে বোধ হয়েছিল শশী। বিছানার এক কিনারে চুপটি করে শুয়েছিল সারা রাত। চোখের পলকে ঘুমের মাসি পিষে আধিপত্য বিস্তার করেনি সে। অন্যদিকের ঘুরো বুঝতে পেরেছিল তার সঙ্গীর চোখের পাতাও সন্ধি করতে অক্ষম হয়েছিল সে রাত। কিন্তু কিভাবে নীরবতায় রাতটা কেটেছিল বুঝে উঠতে পারেনি সে। শশী দোয়াদৌড় পাঠ করে বিছানায় উঠে বালিশ ঠিক করে এক পা শেখা এলিয়ে দেয়। লেপটায় নিজেকে ঢেকে নেয়। এক লেপে শশী শীত যেন ফোরাতে চায় না, গা হিম হয়ে আসে। ধরনের সকল হিম যেন তার বদনে অভিবাদন জানাতে এসেছে। সে পাশ ফিরে শেরতাজালি কম্বলে নিজেকে আপদমস্তক ঢেকে নিয়েছে। লোকটা কি ঘুমিয়ে পড়েছে এত জলদি, নাকি অস্বস্তি লুকাতে লুকোচুরি খেলছে? শশীর হাসি পায় এ যাত্রায়। তার যতটুকু অস্বস্তি হচ্ছে তার চেয়ে বেশি শের সাহেব অস্বস্তির সাগরে হাবুডুবু খাচ্ছে। আহারে বেচারা। সে ঠোঁট চেপে হেসে কম্বল টেনে বলে, শের ঘুমিয়ে পড়েছ? এক লেপে শীত যায় বলো? কম্বল দাও, শেয়ার করে নিলে কাউকে শীতে কাঁপতে হবে না। কারণ চোখ খিচে শুয়ে থাকে। মাথা ব্যথা শুভ বিদায় জানিয়েছে, এখন অন্য ব্যথা মাথাচাড়া দিচ্ছে যেন। শশীর কথা সে ব্যথায় ঘি ঢেলে দিল যেন। তবু সে ধাতস্থ হয়ে সেভাবেই শুয়ে থাকে। 20 থেকে উল্টো কাউন্ট করতে থাকে। কাননকে নিরেট হয়ে পড়ে থাকতে দেখে শশী ভুরু কুচকে যায়। এ বান্দা শ্বাসটাও নিচ্ছে তো? শীতে কলফি জমে যায়নি তো, নাকি মাথা ব্যথা ভালো? শের, আমি জানি ঘুমাওনি তুমি, মাথা ব্যথা এখনো আছে। আমার কাছে টাফনিল আছে, দিব? কাননে সহ্যের মাত্রা অতিক্রম করলো বুঝি। সে তড়িৎ বেগে উঠে বসে। কম্বলটা দুজনের গায়ে দিয়ে লেপ তার উপরে দিয়ে আবারও বালিশে মাথা রেখে বলে, মাথা ব্যথা নেই, নাও। এখন শীত করবে না, এতেও শীত না কমলে আমাকে জড়িয়ে ধরতে পারো, আই ডোন্ট মাইন্ড। বলে ধপাস করে শুয়ে পড়ল চিত হয়ে। শশীর নজর লুকিয়ে গলব্দি লেপ টেনে নিয়ে নিজেও ভালোভাবে শুয়ে আর চোখে কাননের দিকে যায়। ওই তো লোকটা কেমন করে তাকিয়ে আছে। শশী চোখ বুজে ফিস ফিস করে বলে, চোখ সরাও শের, লজ্জায় আমি তাকাতে পারছি না। কানন হেসে ওঠে শব্দ করে শশীর দিকে একটু এগিয়ে গা ঘেঁষে শুয়ে ফিস ফিস করে বলল, শুধু তাকিয়েছি তো। শশী ঠেলে তাকে সরি আতঙ্কিত সুরে বলে, খবরদার, গা ঘেঁষবে না, রেগে গেলে খবর আছে কিন্তু। কানন একটু দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। শশী হাফ ছেড়ে বাঁচল। পাশ থেকে এক্সট্রা বালিশ তুলে মাঝখানে বসিয়ে দিবে কানন আটকায়। বালিশ ছুঁড়ে ফেলে দুহাতে জাপটে ধরে শশীকে নিজের সাথে আষ্টে পিষ্টে বেঁধে বন্ধনে আবদ্ধ করে ফিসফিসিয়ে বলে, এই শীতে মাঝখানে ভারত পাকিস্তান বর্ডার দিও না শশী বউ, আমি একটুও গা ঘেঁষবো না, প্রমিস। শীতের স্নিগ্ধতায় ভিজে ধরনী। কুয়াশার ঘন ঘটা আবরণ না দেখা গেল মেঘের আগমন হয়েছে। হালকা পবনে শীতটা জেগে বসেছে। এই শীতের সকালে মাটির চুলেই হাত সেকছে কয়েক জোড়া হাত। মরিয়ম বেগম গায়ে লাল শাল জড়িয়ে ভাপা পিঠা বানাচ্ছে আর সকলের সাথে গল্প
আর সকলের সাথে গল্পে মেতেছেন। ছাদ থেকে মাটির চুলা এনে তাতে লাকড়ি ঠেলে পিঠা বানাচ্ছেন তিনি। উষ্ণভাবে সিদ্ধ ভাপা পিঠা ভেঙে মুখে দেন কুলসুম বেগম। পাটালি গুড় ও নারিকেল কোড়ার মিলন মেলায় পিঠের স্বাদ যেন বৃদ্ধার মনটা ফুরফুরে করে দিল। তিনি গালপুরে উজ্জ্বল চোখে হেসে বলল, মোল্লাবাড়ি ঝি, পিঠা খাইয়া মনটা ভালো কইরা দিলি। আহা কি স্বাদ, মুখ দিয়ে মন হলো আকাশে উঠতেছি। মরিয়ম বেগম খুশিতে গদগদ। তিনি প্রশংসা কুড়াতে বড্ড ভালোবাসেন। তিনি আরেকটা পিঠা ঝুড়িতে রেখে বলেন, আম্মা মজা হয়েছে, নিন এটাও আপনি নিন, আমি জলদি হাত চালাই। বলে তিনি আরও পিঠা বানিয়ে সবার হাতে হাতে দেন। পারভিন বেগম, মেহের, কুলসুম বেগম আগুনের আঁচে হাত গরম করে আর পিঠার স্বাদ নেয়। মেহের মরিয়ম বেগমের উদ্দেশ্যে বলেন, শশী বউ ওঠেনি? মরিয়ম বেগম কিছু বলবেন, তার মুখের কথা কেড়ে নি কুলসুম বেগম পিঠা মুখে এদিক ওদিক উকি দিয়ে বলে, গরম গরম কলবালিশ আছে, তাই ওঠার নাম নিতাছি না। মরিয়মও পারভিনের চোখাচুকি হয় নিমিষেই। বৃদ্ধার কথার মানে বুঝতে বেগ পথে হয়নি যে অপ্রস্তুত ভঙ্গিতে একে অপরের থেকে নজর সরিয়ে নেয়। অবুজ মেহের অবুজের মতো আওড়ায়, কোল বালিশ ছাড়া আমিও ঘুমাতে পারি না। আন্টি, আমাকে একটা কোল বালিশ দিলে ভালো মতো ঘুমাতে পারতাম। মরিয়ম বেগম না শোনার ভান করে পিঠে বানায়। পারভিন বেগম অন্যদিকে ফিরে ঠোঁট চেপে হাসে। কুলসুম বেগম নাতনির কথায় খিক করে হাসল। ফিসফিসিয়ে বলে, নাক টিপলে দুধ বেরোয়, ওনার কোল বালিশ লাগবো? বড় বউ, একটা কোল বালিশের খোঁজ করো। মেহের আবারও অবুজ চোখে চায়। বাড়িতে আমার তো কোল বালিশ আছেই, আম্মু খুঁজবে কেন? ঝমঝমে বৃষ্টি নামার প্রস্তুতি সমেত নীরবতা ভেঙে যায় তিন রমণীর হাসিতে। ঝমঝমে বৃষ্টির ফোঁটার পতন ঘটে। মেহের ফ্যাল করে যায়। কুলসুম বেগম হাসি মুখে মরিয়ম বেগমকে উদ্দেশ্য করে বলেন, মোল্লাবাড়ি জি, আমার মুরব্বী কোল বালিশ খানা এবার নিয়া যাইবার চাইতেছে, কি বলো, দিব না? মেহের এ যাতেই বুঝতে সক্ষম হয় কোলবালিশ বলতে কাকে বোঝানো হয়েছে। সে লজ্জায় মুখ লুকিয়ে উঠে চলে যায়। তার প্রস্থানে আবারও হাসি রোল পড়ে। মরিয়ম বেগম হাসি থামিয়ে আর চোখে বৃদ্ধার দিকে তাকিয়ে জবাব দেয়, আপনাদের আমানত আপনারা নিয়ে যাবেন, আমরা আটকে রাখার কে? বৃদ্ধা মুখ মুচড়িয়ে বলে, হ, আটকায় রাখো নাই, বক্সে তালা দিয়া রাইখা বাহানা আড়াও। মরিয়ম বেগম কি বলবেন ভেবে পায় না। প্রতি উত্তরে মৃদু হাসেন শুধু। এরই মাঝে কণিকা বেগম আসেন। চোখে ঘুমে ঢুলোমুলো কুঞ্জ। মরিয়ম বেগম তাকে পিড়িতে বসতে বলে তিনি কুঞ্জকে কোলে নিয়ে বসে পড়েন। কুঞ্জ মায়ের সাথে সেটে শালের ভিতর থেকে উকি দিয়ে বলে, মা, ও মা, তোমাদের বাড়ি এত শীত কেন? আমি তো কুলপি হয়ে যাব গো। মরিয়ম বেগম হেসে তার হাতে পিঠা ধরিয়ে বলে, গরম গরম পিঠা খেয়ে গরম হয়ে যাও আব্বাজান। কুঞ্জ ফু দেয় গরম পিঠায়। কুলসুম বেগম মুচকি হাসেন তার দিকে তাকিয়ে। কিছু বলবে কুঞ্জ চোখ বড় করে বলে, বুড়ি তোমার স্বামী মরে ভূত হয়েছে, কবর থেকে তোমাকে ডার্লিং বলে ডাকতেছে, তার কাছে যাও। কণিকা বেগম বড়সড় ধমক দেয় সাথে। ভয়ে কুঞ্জ হাত থেকে পিঠা পড়ে যায়। কেঁপে ওঠে সে। চোখটাও ছলছল নদী বনে যায় অল্পক্ষণের ব্যবধানে। কুলসুম বেগম কণিকা বেগমের গোষ্ঠী শুদ্ধ তুলোধনা করে কুঞ্জকে টেনে নিজ কোলে বসে পিঠা খাওয়ায়। কণিকা বেগম গম্ভীর মুখে বসে থাকে। শীতের রাতে লেপ কম্বলের সাথে এক অনন্য বন্ধন তৈরি হয়ে থাকে। সেই বন্ধন ছিন্ন করে উষ্ণতা মোড়ানো নিজেকে কম্বল থেকে টেনে বের করা খুবই কষ্টজনক ব্যাপার। শশী শীতে কুকড়ে উষ্ণতার দিকে সেটে যায়। হাতের কাছে চাপায় তাকে সপ্তপনে জড়িয়ে নিজেকে লুকিয়ে শীতকে ধোকা দেয়। কিন্তু স্বল্প পরিচিত উত্তাপে ঘুম ছুটে যায় নিমিষেই। চোখ খুলতেই বুঝতে পারে কারোর বুকে অবস্থান তার। তাকে আগলে নিয়েছে যত্ন সহকারে। সে চোখ খিচে নেয়। সরে আসবে লোভী মনটা কাতুকুতু দিল তাকে। উন্মুক্ত বুকে নাক ঠেকিয়ে ঘ্রাণ টেনে নেয়। তনুমন শিউরে ওঠে। সে মুখ তুলে কাঁধে মুখ গুজে বিড়বিড় স্বরে আওড়ায়,
শের, তুমি কাজটা মোটেও ঠিক করনি। আমার আদালতে এই মুহূর্তে তোমার ফাঁসি ঘোষণা করা হলো। আশা করি খুব শীঘ্রই তা কার্যকর হবে। বলে সে সরে যায়। কানন গভীর ঘুমে হালকা নড়ে চড়ে লেপ মুড়িয়ে পাশ ফিরে শুয়ে পড়ে। হাসান মাহমুদ বাড়ির সামনের সামান্য আঙ্গিনায় শখের বাগান গড়িয়েছেন। তিনি খুবই যত্নশীল বাগানটার প্রতি। তিনি বাদে কেউ ফিরেও ফুচ্ছি দেয় না বাগানে। কিন্তু যখন ফুলের সমারোহ ছেয়ে যায় চারিপাশে, তখন ভোমরা গুনগুন সুরে উড়ে বেড়ায়। তিনি বাগান পরিষ্কার করে পানি দেন সাত সকালে। এরই মাঝে সেখানে উপস্থিত হয় শশী। লং সোয়েটারে কাঁপতে কাঁপতে এগিয়ে এসে বাবার উদ্দেশ্যে বলে, আব্বা, কিছু কথা বলি, সময় হবে? হাসান মাহমুদ মেয়ের দিকে যান। 2 মেয়ের মধ্যে শিন খুবই বাবা ভক্ত। শশীকে মায়ের বান্ধবী বলা চলে। ঝগড়া করবে পায়ে পা লাগিয়ে, আবার গলায় গলায় সেরকম ভাব শশীর মাঝে মায়ের গুণগান খুঁজেই পাওয়া যায় না। খুব শাসন করবে যেন সে তার বাবা নয়, বরং শশী তার মা। তিনি মেয়ের এই সিরিয়াস গলা শুনে ব্যস্ততার সুরে বলল, 1 সেকেন্ড সময় নেই শশীমা, আমাকে বেরোতে হবে, একটু বাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ, বলে প্রস্থান করবেন শশী। পথ আটকিয়ে ভূমিতাহীন বলে, চুপচাপ দাঁড়িয়ে থাকবে লক্ষ্মী ছেলের মতো। আমি কিছু জিজ্ঞেস করলে সত্যিটা বলবে। হাসান মাহমুদ বুঝতে পারল তার নিস্তার নেই। তিনি সাই জানালো। শশী আশপাশটা দেখে বাবার উদ্দেশ্যে নরম গলায় বলে, তুমি শেরকে আবারও চাকরির বিষয়ে খুঁচিয়েছ? হাসান মাহমুদকে এ যাত্রায় সিরিয়াস দেখালো। তিনি নিজ পিতা অবতারে ফিরে আসে। খুঁচিয়েছি বলতে কি বুঝাচ্ছ? হ্যাঁ, কে বলেছে? শের সাহেব? আপু কিছুই বলেনি, কিন্তু সবকিছু একটা লিমিট থাকে। ও যখনই আসে বা তার সাথে তোমার দেখা হলে ইনিয়ে বিনিয়ে চাকরির প্রসঙ্গ তোলাটা কেমন দেখায় না? চাকরি নিয়ে এতটা সিরিয়াস তো কেন? বেকার ছেলেকে মেয়ে দিয়েছ? হাসান মাহমুদের ভুরু কুঁচকে যায়। আমি তাকে ইনিয়ে বিনিয়ে না সরাসরি বলি, তার সামনে বাস্তবতা তুলে ধরি, তাকে একটু মোটিভেট করার চেষ্টা করি। আর মেয়ে দিয়েছি কারণ তাকে তোমার উপযুক্ত মনে হয়েছে। শের সাহেব একজন ভদ্রলোক, সাথে খুবই মেধাবী। উনি তোমাকে বলেছে আমি ওনাকে খোঁচা দিয়ে কথা বলেছি। আজ তো শের সাহেবের হচ্ছে। কোথায় উনি, কোথায়? শেষের কথায় একটু শব্দ করে বলে। 2-3 সিঁড়ি উঠে এমন ভাব করে যেন এখনই শেরকে ডেকে জবাবদিহিতা চাইবে। শশী তার বাহু চড়িয়ে মুচকি হেসে বলে, আব্বু কিছুই বলেনি। ওর মুখ আছে নাকি? লজ্জায় লাল নীল হলুদ সবুজ হয়ে যাবে না? আব্বু তুমি ওর ভালোর জন্য বলো। এরকম অনেকেই বলে, কেউ ভালো উদ্দেশ্যে তো কেউ খোঁচা মেরে দুর্বলতা ধরিয়ে দেয়। সে যেভাবেই বলুক, কথাগুলো কিন্তু ভালোর জন্য হলেও দিন শেষে মনটা মলিন বানিয়ে দেয়। ও তো চেষ্টা করছে, তোমরা শুধু দোয়া করবে ব্যাস। তুমি এসব না বলে ওর সাথে দুদণ্ড গল্পগুজব করবে, দেখবে মিল বুঝে দই মিষ্টি কম্বিনেশন। গল্পে হাসান মাহমুদের সিনা চওড়া হলো বুঝি। মেয়ের বিচক্ষণতা তার মনটা কেড়ে নেয়। ইস, মেয়েটাকে যদি সারাটা জীবন কাছে রাখতে পারতেন। কিন্তু এটা তো নিয়মের বাইরে। তবে একটা বুদ্ধি আছে। শের সাহেবকে ঘরজামে প্রস্তাব দেওয়া যায়। তিনি হেসে মেয়েকে নিয়ে হাঁটা দেয়। শের সাহেবকে দেখতে আলাভোলা হলে কি হবে? সে তুলসী বনের বাঘ, বুঝলে শশীমা, তুলসী বনের বাঘ। শশী হেসে বাবার সাথে পা মেলায়। হই হুল্লোড়ে বাড়িটা যেন আনন্দের মেলা বসেছে। আনন্দে ঘি ঢেলে দিচ্ছেন কুলসুম বেগম, মিহিরও কম না। কুঞ্জ মিহিরের খুনসুটিতে ড্রয়িং রুম। ফুয়াদও তাদের সাথে মিলে শরবত বনে গেছে। শেরতাজারি কানন চুপচাপ বসে আছে সোফার এক কোণে। মুখ তার শুকনো, যেন 10 দিনের অনাহারী। মরিয়ম বেগম একটা প্লেটে গরুর মাংস ও চিতই পিঠা দিয়ে যায়। কানন বিরস মুখে চিতই পিঠা চিবোতে চিবোতে আশপাশে তাকায়। শশীকে দেখতে পায় না। ঘুম থেকে ওঠার পর একবারও দেখতে পায়নি তাকে। মেয়েটা কোন গুহায় ঢুকে আছে। সে শিনকে দেখে ডাক দিল। শিন এগিয়ে আসলে তার হাতে প্লেট ধরিয়ে দিয়ে বলে, আমার খাওয়া শেষ ভাবি। শশী কোথায়? দেখছি না যে। শিন প্লেট হাতে নিয়ে দেখে মাংস যেমন তেমনি পড়ে আছে, শুধু শুকনো চিতই খেয়েছে। কোনো প্রবলেম শের ভাইয়া? শশী কোথায় যে? দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। বলে সে প্লেটটা কিচেনে রেখে শশীকে ডাকতে যায়। কারণ সেখানে পড়ে থাকে ফোলা চোখে মুখে
তার অস্থিরতার রেশ স্পষ্ট উকি দিচ্ছে। তখনই যান্ত্রিক ফোনটা বেজে ওঠে টুংটাং শব্দে। কানন বিরক্ত সহিত ফোনটা বের করে। স্ক্রিনে চেনা নাম দেখে বড় কুচকে যায়। রিসিভ করে সালাম দিতেই ওপাশের জবাবে তার চোখ মুখ একটু উজ্জ্বল দেখায়। উৎসাহিত কণ্ঠে আওড়ায়,